ওয়েল, আজকের মুভিটা তোমাদের ডিমান্ডের জন্য, কারণ গণহারে কমেন্ট পড়েছে আমার আগের ভিডিওতে পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো আজকে নার্নিয়া সিরিজের পার্ট 2 মুভিটাকে এক্সপ্লেন করতে চলেছি। আর পার্ট 2 মুভিটা শুরু করার আগে না কোনো ইন্ট্রো না, পার্ট 1 মুভিটাতে কী হয়েছিল 2 লাইনে বলে দিই। তো পার্ট 1-এ আমরা দেখেছিলাম যে আমাদের পৃথিবীর বাইরে এমন একটা লুকোনো দুনিয়া আছে যার নাম হলো নার্নিয়া, যেখানে নানা ধরনের জীবজন্তু বসবাস করে এবং সবচেয়ে বড় কথা সেখানকার টাইম বা সময় আর আমাদের পৃথিবীর সময়ের মধ্যে বিস্তর ফারাক। মানে ওখানে গিয়ে যদি 1-2 মাস থেকেও আসা যায় তবু পৃথিবীতে সেটা 1 থেকে 2 মিনিটের সমান হবে। তো আমাদের পৃথিবী থেকে পিটার, এডমন্ড, সুজান, লুসি এরা গিয়েছিল নার্নিয়াতে এবং সেখানে তারা নার্নিয়ার যে মেন ভিলেন ছিল হোয়াইট উইচ তাকে মেরে নার্নিয়াতে শান্তি স্থাপন করেছিল এবং নার্নিয়াকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থাপন করেছিল। নার্নিয়া যারা বসবাস করে তারা পিটার, এডমন্ড, সুজান, লুসি এদেরকে নার্নিয়ার প্রধান মেনে নিয়েছিল, কিন্তু তারা সেখান থেকে নিজেদের দুনিয়া অর্থাৎ পৃথিবীতে চলে আসে। তো এটা ছিল পার্ট 1-এর কাহিনী। যারা পার্ট 1টা দেখোনি আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে। তো শুরু করেছিলাম দ্য ক্রনিকল অফ নার্নিয়া সিরিজের দুর্ধর্ষ মুভিগুলো, যেখানে বাস্তব আর কল্পনা মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এরকমই একটা ইউনিক অসাধারণ কাহিনী নিয়ে এক্সপ্লেইন টিভি বাংলা প্রেজেন্টস দ্য ক্রনিকল অফ নার্নিয়া পার্ট 2 প্রিন্স ক্যাসপিয়ান। মুভি শুরু হয়, দেখা যায় টারমানিস নামে একটা রাজ্যের রানী একটা বাচ্চার জন্ম দেয়। রানী ছিল ওই রাজ্যের যে রাজা তার ভাই মিরাজের স্ত্রী। মিরাজের ছেলে হয়েছে খবরটা মিরাজের কানে পৌঁছতেই সে তার বিশ্বস্ত সেনাপতি গ্লজেলকে বলে, গ্লজেল তুমি জানো তোমার এখন কি করা উচিত? কি করা উচিত সেই বিষয়ে আর কিছু বলা হয় না, দৃশ্যটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে দেখা যায় টারমানিস রাজ্যের যে পরবর্তী রাজা হতে চলেছে যার নাম প্রিন্স ক্যাসপিয়ান, তার জীবন সংকটে। কারণ যেহেতু তার কাকার ঘরে ছেলে জন্ম নিয়েছে, সুতরাং তার কাকা মিরাজ নিজের ছেলেকে রাজা বানানোর জন্য প্রিন্স ক্যাসপিয়ানকে মেরে ফেলতে চায়। ক্যাসপিয়ান তখন নিজের ঘরে ঘুমোচ্ছে, চারিদিক নিস্তব্ধ। এমন সময় ক্যাসপিয়ানের ঘরে তার পুরনো টিচার আসে, শিক্ষক, যার কথা ক্যাসপিয়ান সব সময় মান্য করত। তিনি এসে ক্যাসপিয়ানকে ঘুম থেকে জাগান এবং তারপরে তিনি জানান যে তোমার কাকার ছেলে হয়েছে এবং সাথে এও জানান যে তোমার জীবন বিপদে আছে এবং তাকে একটা গোপন রাস্তা দিয়ে সেই প্রাসাদের বাইরে নিয়ে আসে। বাইরে আসার সময় ক্যাসপিয়ান দেখতে পায় কিছু সংখ্যক সেনা তার ঘরে প্রবেশ করে এবং অকপটে তীর চালায় তাকে মেরে ফেলার উদ্দেশ্যে। প্রাসাদের বাইরে বেরিয়ে প্রিন্স যখন ঘোড়ায় উঠে বসে তখন তার সেই শিক্ষক তাকে জঙ্গলের দিকে যেতে বলে আর থলেতে মোড়ানো একটা জিনিস দিয়ে বলে, এটা খুঁজতে আমার অনেক বছর সময় লেগেছে, যদি খুব প্রয়োজন না পড়ে তবে এটার ব্যবহার করো না। ক্যাসপিয়ান জঙ্গলের দিকে চলে যায়। গ্লজেলও কিছু সেনা নিয়ে তার পিছু করে। ক্যাসপিয়ান তাদের থেকে অনেক আগে চলে আসে এবং পিছনে ফিরে তাকিয়ে দেখে গ্লজেল এখনও তার পিছু করছে কিনা। সে যখন পিছনে দেখতে থাকে সামনে থাকা একটা গাছের ডালে তার ধাক্কা লাগে, সে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে যায়। এমন সময় সে দেখে ফর্ন নামে এক প্রকার মানুষ যারা কিনা উচ্চতায় অনেকটা ছোট, তাদের দুজন সেখানে একটা বড় গাছের শেকড়ের ভেতর থেকে বেরিয়ে আসে। তারা ক্যাসপিয়ানকে দেখে ভয় পায়, কারণ টারমারিন্সের আগের রাজারা তাদের পূর্বপুরুষদের ওপর আক্রমণ করে নার্নিয়ার স্বাধীন সাম্রাজ্যকে শেষ করে দিয়েছিল। ফলে বেঁচে যাওয়া বাকি ফর্নরা নিজেদেরকে লুকিয়ে রাখত জঙ্গলের ভেতরে। তারা তাদের শত্রুর বংশধরকে সামনে পেয়েছে, সুতরাং তাকে মেরে ফেলাটাই স্বাভাবিক। ক্যাসপিয়ানকে তারা মারতেই যাবে এমন সময় গ্লজেল তার সেনা নিয়ে সেখানে চলে আসে। যে দুজন ফর্ন বেরিয়ে এসেছিল তাদের মধ্যে একজনের নাম হলো ট্রামকিন, আরেকজনের নাম নিকোবরি। ট্রামকিন ভাবে টারমানিসরা হয়তো তাদের উপরে আক্রমণ করার জন্য এগিয়ে এসেছে। সে নিজে তলোয়ার হাতে গ্লজেলের সেনাদের দিকে এগিয়ে যায়। ততক্ষণে প্রিন্স সেই থলেতে মোড়ানো হর্নটা বের করে বাজিয়ে দেয়, যেটা তার শিক্ষক তাকে দিয়েছিল। কিছু মনে পড়ছে? এই হর্নটাই কিন্তু সেই হর্ন যেটা কিনা পার্ট 1 মুভিতে সান্তা ক্লজ সুজানকে দিয়েছিল। অর্থাৎ এই হর্নটা বাজানোর সাথে সাথে সাহায্য করার জন্য সব ধরনের সেনা সেখানে উপস্থিত হয়ে যাবে। দৃশ্য বদলায়। পরের দৃশ্যে দেখানো হয় ইংল্যান্ড দেশ, যেখানে পিটার, এডমন্ড, সুজান এবং লুসিকে দেখা যায়। তারা নার্নিয়া থেকে ফিরে এসেছে প্রায় 1 বছর হয়ে গেছে আর এখন তারা স্কুলেও যায়। পিটার এবং এডমন্ডকে দেখা যায় তাদের স্কুলের কিছু ছেলেপেলের সঙ্গে মারপিট করতে, ওই আজকালকার পোলাপান্ডা স্কুলে গিয়ে যা করে আর কি। এদিকে স্যার এসে তাদেরকে থামিয়ে দেওয়ার পরে তারা স্টেশনে আসে বাড়ি যাওয়ার জন্য। তারা যখন স্টেশনে বসে নিজেদের মধ্যে কথা বলতে থাকে, লুসি হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে বলে, কেউ আমাকে খোঁচা দিল। পিটার দাঁড়িয়ে বলে, আমাকেও কেউ যেন টানছে। তারা কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। এমন সময় একটা ট্রেন খুব দ্রুত গতিতে স্টেশনের দিকে যেতে থাকে। আশেপাশে সমস্ত কিছু নড়াচড়া করতে শুরু করেছে, যেন তুফান এসেছে। কাগজের টুকরোগুলো উঠতে থাকে, আশেপাশের দেওয়ালগুলো ভেঙে যেতে শুরু করে
কিন্তু ওখানে দাঁড়ানো বাকি প্যাসেঞ্জারদের এই সব কিছু চোখেই পড়ছিল না। এই দৃশ্যগুলো শুধুমাত্র ওরা চারজনই দেখতে পাচ্ছিল। ট্রেনটা যখন চলে যায় তারা দেখে স্টেশনের একদিকের অনেকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। তারা চারজন সেখানে যেতে শুরু করে, আর সেখানে যেতেই তারা বুঝতে পারে তাদেরকে নার্নিয়াতে ফিরে যাওয়ার জন্য কেউ ডেকেছে এবং তারা একটা অদৃশ্য পোর্টালের মাধ্যমে নার্নিয়াতে ফিরে এসেছে। সামনে তারা একটা সমুদ্র দেখতে পায়। সেখানে নেমে তারা খেলা করতে শুরু করে। তারা প্রথমে ভাবে এটা নার্নিয়ারই কোনো জায়গা। তারা পাহাড়ের উপরে উঠে যায়। আশপাশটা দেখে লুসি বুঝতে পারে এটা আসলে কোন জায়গা। সে সবাইকে একটা পজিশনে দাঁড় করিয়ে বলে এটা অন্য কোনো জায়গা নয়, এটা কেয়ার প্যারাবেল, অর্থাৎ সেই জায়গা যেখানে তাদের রাজপ্রাসাদ ছিল। তারা সেখানেই থাকতো, কিন্তু এখন এই জায়গায় আগের মতো কিছুই নেই। টারমারিন্সের লোকেরা এই রাজপ্রাসাদকে ধ্বংস করে দিয়েছে। না নার্নিয়াতে আগের কোনো লোককে দেখা যাচ্ছে, না জায়গাগুলো আগের মতো। তারা কিছুই বুঝে উঠতে পারে না এমন হওয়ার কারণ কি। ঘটনা আবার টারমারিন্সের রাজমহলে চলে আসে। সেখানে দেখা যায় গ্লজেল তার বাকি সেনাদের নিয়ে মহলের মধ্যে পৌঁছায়। মিরাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ক্যাসপিয়ানকে মেরে ফেলেছ? গ্লজেল মিরাজের সামনে ট্রামকিনকে নিয়ে আসে। মিরাজ ট্রামকিনকে দেখেই বুঝতে পারে যে এ তো নার্নিয়াবাসী, অর্থাৎ ফ্রন্ট সম্প্রদায়ের লোক। মিরাজ অবাক হয়ে যায়, কারণ এদের কথা সে শুধু লোকের মুখেই শুনেছে, কখনো দেখেনি চোখে। একটা সভা ডাকা হয় প্রিন্স ক্যাসপিয়ান না থাকায় টারমারিন্সের পরবর্তী রাজা কে হবে সেটার জন্য। সবার বাকি লোকেরা মিরাজের দিকে আঙুল তোড়ে প্রিন্স ক্যাসপিয়ানের না থাকার জন্য। যদিও তারা সত্যটা জানতো না। তারা মনে করত প্রিন্স ক্যাসপিয়ানকে লুকিয়ে ফেলা বা মেরে ফেলাতে মিরাজেরই লাভ, কারণ সে সিংহাসনে বসবে। কিন্তু মিরাজ পুরো দোষটা নার্নিয়াবাসীদের উপরে দিয়ে দেয়। সে বলে এরাই হলো দায়ী ক্যাসপিয়ানকে অপহরণের জন্য। এরা অপহরণ করে নিয়ে গেছে ক্যাসপিয়ানকে। সবার লোকেরা বিশ্বাস করতে চায় না, কারণ তাদের কাছে নার্নিয়াবাসীদের গল্প একটা পৌরাণিক গল্পের মতো, কারণ তারা কেউ আগের নার্নিয়াবাসীদের চোখেই দেখেনি। তারা অট্টহাসি হাসতে থাকে। মিরাজ তখন ট্রামকিনকে তাদের সামনে নিয়ে আসে এবং এটা দেখে তারা বিশ্বাস করে নেয় যে নার্নিয়া এবং নার্নিয়াবাসীদের অস্তিত্ব এখনও আছে এবং তারাই ক্যাসপিয়ানকে অপহরণ করেছে। মিরাজ বলে আমাদের উচিত প্রিন্স ক্যাসপিয়ানকে জঙ্গলে গিয়ে খুঁজে বের করা আর বাকি সকল নার্নিয়াবাসীদের হত্যা করা। অন্যদিকে পিটার ও এডমন্ড একটা বড় পাথরের দরজা ঠেলে সরিয়ে দেয় এবং সেই প্রাসাদে ঢোকার দরজা তারা দেখতে পায়, যেটা কিনা একটা গুপ্ত রাস্তা ছিল। এডমন্ডের ব্যাগে একটা টর্চ লাইট ছিল, সেটা জ্বালিয়ে তারা চারজন ভেতরে ঢোকে। সিঁড়ি দিয়ে তারা নিচে নেমে দেখতে পায় তাদের প্রত্যেকের জন্য বানানো একটি একটি করে 4খানা বাক্স, যেখানে তারা তাদের অস্ত্র এবং অন্যান্য সামগ্রী রেখে দিয়েছিল যখন তারা নার্নিয়ার রাজা এবং রানী ছিল। পিটারের তলোয়ার, লুসির ম্যাজিক ড্রিঙ্ক এবং ছোট চাকু, সুজানের তীরধনুক, সেখানে তারা সব কিছুই পেয়ে যায়। এরপর সেখান থেকে বেরিয়ে তারা জলাশয়ের কাছে আসে। দেখে দুজন লোক ট্রামকিনকে হাত পা বেঁধে জলের ভেতরে ফেলে দিতে যাচ্ছে। সুজান দূর থেকে তীর মেরে একজনকে জলে ফেলে দেয়, অপরজন ট্রামকিনকে ধাক্কা দিয়ে জলে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ দেয় আর প্রাণ বাঁচায়। ট্রামকিনকে জলে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পিটারও জলে ঝাঁপ দেয় আর ট্রামকিনকে বাঁচায়। তারা চারজন ট্রামকিনের কাছে নিজেদের পরিচয় দেয়। তাদের দেখতে পেয়ে ট্রামকিন অবাক হয়ে যায়। সে প্রথমে বিশ্বাসই করতে চায় না, কারণ তাদের চারজনের কথা তো 1300 সাল পুরনো। তারা নাকি আবার এখন ওর সামনে। আগেই বলেছিলাম এই কাল্পনিক দুনিয়ার সময় আর আমাদের বাস্তব দুনিয়ার সময়ের মধ্যে বিস্তর ফারাক। কারণ একটা জিনিস মনে করে দেখো, পিটার এবং ওর ভাই বোনেরা মাত্র 1 বছর আগে নার্নিয়া থেকে নিজেদের বাস্তব দুনিয়ায় ফিরে গিয়েছিল। তারা পৃথিবীতে 1 বছরই কাটিয়েছিল, কিন্তু পৃথিবীতে কাটানো 1 বছর নার্নিয়াতে কাটানো 1300 বছরের সমান। এরপরে ক্যাসপিয়ানকে দেখানো হয়। ক্যাসপিয়ানকে অজ্ঞান করে নিকোভারি ও বেজার তাদের সঙ্গে নিয়ে আসে। এখানে বলে দিই, বেজার হলো একটা কাঠবিড়ালি যে কিনা কথা বলতে পারে। তারা নিজেদের মধ্যে বলতে থাকে এই মানুষটাও টারমারিন্সের লোক, এরাই আমাদের পূর্বপুরুষদের ভিটে জমি নষ্ট করেছিল, আর এই লোকটা নিশ্চয়ই আমাদেরকে মেরে ফেলার জন্যই এখানে এসেছে। তখন বেজার বলে যদি তোমার কথা ঠিকই হয়, এ যদি আমাদের মারতেই এসে থাকে তাহলে ও নিজের লোকেদের থেকে পালিয়ে বেড়াচ্ছিল কেন? হঠাৎ এই সময় ক্যাসপিয়ানের জ্ঞান ফিরে আসে। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ক্যাসপিয়ান যেন বিশ্বাসই করতে পারছিল না যে নার্নিয়ার মধ্যে এখনও লোকজন বেঁচে আছে। ক্যাসপিয়ান জানায় যে তার কাকা মিরাজ তাকে হত্যা করতে চায়, কারণ সে টারমারিন্সের রাজা হতে চায়। ক্যাসপিয়ান তারপর বলে যে সে এখন গিয়ে তার কাকাকে হত্যা করবে। তখন বেজার বলে তুমি যখন ওই ম্যাজিক্যাল হর্নটা বাজিয়েই দিয়েছ, তখন আর কিছুটা সময় অপেক্ষা করো। আগেকার রাজা, রানী এবং বাকি সকল সেনারা এসে যাবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। ক্যাসপিয়ান তাদের কথা মানতে রাজি হয় না, সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ক্যাসপিয়ানের টিচার নিজের ঘরে আসে, যেখানে মিরাজ আগে থেকেই দাঁড়িয়েছিল। মিরাজ তাকে জিজ্ঞাসা করে তুমি ক্যাসপিয়ানকে আর কি কি বলেছ নার্নিয়ার ব্যাপারে? সে ডাইরেক্ট টিচারকে নার্নিয়ার ব্যাপারে এই জন্য জিজ্ঞেস করে কারণ সুজান যে তীরটা ছুঁড়েছিল মিরাজের সেনাবাহিনীগুলোকে মারার জন্য,
সেই তীরের ব্যাপারে একমাত্র নার্নিয়ার লোকেরাই জানে এবং সেই তীর চালাতে পারত নার্নিয়ার পূর্ববর্তী রাজারা। সুতরাং সেই তীরটা যখন চালানো হয়েছে সুতরাং তারা আবার ফিরে এসেছে, এটা মিরাজ বুঝতে পেরেছে। টিচার মিরাজকে বলে ক্যাসপিয়ানে যতটা জানার প্রয়োজন ছিল তাকে ততটাই জানানো হয়েছে। এটা শুনে মিরাজ সেই টিচারকে গ্রেপ্তার করে নেয়। যখন টিচারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে আরেকজন রাজা আসে। সে গ্লজেলকে বলে প্রথমে কাস্পিয়ান গায়েব, তারপর আবার টিচারকেও গ্রেপ্তার করা হয়েছে, তাহলে আমরা কি করে সুরক্ষিত আছি? গ্লজেল যখন মিরাজের সামনে আসে মিরাজ জিজ্ঞাসা করে জঙ্গলে যাওয়ার কাজটা কতটা এগোনো হলো। মিরাজ চাইছিল খুব শীঘ্রই জঙ্গলে পৌঁছাতে, যাতে নার্নিয়াবাসীদের শেষ করা যায় এবং ক্যাসপিয়ানকে খুঁজে হত্যা করা যায়। অন্যদিকে নার্নিয়াতে পিটার, সুজান, এডমন্ড, লুসিকে ট্রামকিনের সঙ্গে একটা নৌকাতে দেখা যায়। ট্রামকিন বলে তোমাদের এখানে একটা বিশেষ কারণের জন্য ডাকা হয়েছে, নার্নিয়াবাসীদের হয়ে টারমারিন্সের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রিন্স ক্যাসপিয়ান এই ম্যাজিক্যাল হর্নটা বাজিয়েছিল এবং এটার কারণেই তোমরা সবাই এখানে চলে এসেছো। লুসি সামনের পাহাড়টার দিকে তাকায়, তারপর আশেপাশে গাছপালাগুলোর দিকে তাকিয়ে বলে এই জায়গাটা এত শান্ত কী করে হয়েছে? ট্রামকিন বলে তোমরা চলে যাওয়ার কিছুদিনের মধ্যে আসলানও চলে গিয়েছিল। আসলান মানে সেই সিংহটা। টারমারিন্সদের আক্রমণে পুরো রাজ্যটা ভেঙে চুরে নষ্ট হয়ে যায়। যারা বেঁচে যায় তারা গিয়ে জঙ্গলে লুকিয়ে পড়ে, আর এভাবেই অল্প কিছু নার্নিয়াবাসী এখনও জঙ্গলের মধ্যে লুকিয়ে বেঁচে আছে। এরপর তারা একটা নদীর কিনারাতে পৌঁছয়। সেখানে পৌঁছতেই লুসি একটা ভাল্লুককে দেখতে পায়। লুসি জানতো যে ভাল্লুকটা মানুষের মতো কথা বলতে পারে। সে ভাল্লুকের দিকে এগিয়ে গিয়ে তাকে ডাকে। ট্রামকিন লুসিকে সাবধান করে দেয় কাছে না গিয়ে ওখানেই দাঁড়িয়ে থাকতে, এবং ততক্ষণে হামলা করার জন্য ভাল্লুকটা এগিয়ে আসতে থাকে। সুজান তীরধনু ভাল্লুকের দিকে তাক করলেও সে চালাতে চায় না। হঠাৎ একটা তীর ভাল্লুকের বুকে বিঁধে যায় আর ভাল্লুকটা ধরাশায়ী হয়। পেছন ফিরে দেখা যায় যে ট্রামকিন ভাল্লুকটাকে তীর মেরেছে। ভাল্লুকটা কেন আক্রমণ করতে এসেছিল? ট্রামকিন জানায় ভাল্লুকটার খিদে পেয়েছিল। লুসি দেখে নার্নিয়ার বনের পশুগুলো আর আগের মতো নেই, কারণ আগের বনের পশুগুলো এরকম হিংসাত্মক ছিল না। লুসি খুব দুঃখ পায়। এদিকে প্রিন্স ক্যাসপিয়ান, বেজার এবং নিকোবরি ঘর থেকে বেরিয়ে রাজা মিরাজকে মারার জন্য একাই চলতে থাকে। বেজার ও নিকোবরি ওর পিছু করে। তারা শেষবারের মতো ক্যাসপিয়ানকে বোঝাতে চায় তোমার আর কিছুটা সময় রাজা রানীদের জন্য অপেক্ষা করা উচিত ছিল। ইতিমধ্যে সেখানে মিরাজের সৈন্য চলে আসে। তারা ক্যাসপিয়ানের উপরে হামলা শুরু করে দেয়। ক্যাসপিয়ান, বেজার ও নিকোবরি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু একটা তীর এসে বেজারের গায়ে লাগে। তাকে কাঁধে উঠিয়ে ক্যাসপিয়ান পালাতে শুরু করে, আর সেখানে একটা ইঁদুর চলে আসে। সে নার্নিয়ার একজন সেনা ছিল। ইঁদুরটা সেখানে আসা সকল টারমারিন্সদের সেনাদের হত্যা করে ফেলে। অন্যদিকে পিটাররা 5 জন একটা রাস্তা দিয়ে নার্নিয়ার পথে চলতে থাকে। ট্রামকিন জানায় যে তারা ভুল রাস্তা দিয়ে যাচ্ছে। পিটার তা অস্বীকার করে বলে আমরা সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ পিটার জানতো কিছুটা এগোলেই তারা সামনে একটা নদী খুঁজে পাবে আর সেটা পার হয়ে সামনে তারা এগোতে পারবে। ট্রামকিন অবাক করে দিয়ে বলে কিন্তু এখানে তো কোনো নদীই নেই। পিটার বলে তাহলে তুমি নার্নিয়াকে চেনো না। এই বলে সামনে এগোতে থাকে, কিন্তু সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা খাদ। মানে এখানে 1300 বছর আগে যে নদীটা ছিল সেটা শুকিয়ে গেছে, অর্থাৎ ওই পাহাড়টায় পৌঁছানো এখন আর সম্ভব না। ইতিমধ্যে লুসি বলে ওঠে যে ওই পারে সে আসলানকে দেখেছে, ওই পারে সবার যাওয়া উচিত। কিন্তু লুসির কথা কেউ বিশ্বাস করে না, যদিও এডমন্ড লুসির কথা বিশ্বাস করে। সে জানায় আগেরবার আমি লুসির কথা বিশ্বাস করিনি, সেটা আমার সবথেকে বড় ভুল ছিল, কিন্তু এবার লুসির কথা আমি বিশ্বাস করি। সে যখন বলছে সুতরাং আসলানকে সে দেখেছে। আসলান অর্থাৎ সেই সিংহটা। কিন্তু সুজান, পিটার ও ট্রামকিন তাদের কোনো কথা না শুনে সেখান থেকে পেছনে ফিরে আসে, ফলে লুসি ও এডমন্ডকেও ফিরতে হয়। এদিকে নার্নিয়াবাসী সবাই এক হয়ে ক্যাসপিয়ানের উদ্দেশ্যে বলে এই মানুষটাও টারমারিন্সের লোক, এ নিশ্চয়ই আমাদের মেরে ফেলতে চায়। ক্যাসপিয়ান তাদের বলে আরে আমি নিজে সেখান থেকে পালিয়ে এসেছি, তোমরা আমাকে আমার রাজ্য ফিরে পেতে সহায়তা করো, তাহলে আমি টারমারিন্স এবং নার্নিয়ার মধ্যে শান্তি স্থাপন করব। আমাদের জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি। তার কথা শুনে সমস্ত নার্নিয়াবাসী ক্যাসপিয়ানদের কথা মেনে নেয় এবং তার সঙ্গ নিয়ে টারমারিন্সদের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়ে যায়। পিটাররাও 5 জন এবার সেই জায়গাটায় পৌঁছায় যেখানে মিরাজের সেনা জঙ্গলে গাছ কেটে ব্রিজ বানাচ্ছিল তাদের সেনাদের নিয়ে জঙ্গলে প্রবেশ করার জন্য। এটা দেখে তারা আবার সেখানে ফিরে যায় যেখানে লুসি আসলানকে দেখেছিল। তারপর তারা সেখান থেকে ঢাল বেয়ে নিচে নেমে অন্য প্রান্তে পৌঁছয়। রাত হয়ে যাওয়ার কারণে তারা আগুন জ্বালিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। লুসি স্বপ্নে দেখে যে তার ঘুম ভাঙার সাথে সাথে আসলানের গলার শব্দ পেয়েছে সে। সেই শব্দের পিছু করে। আশেপাশে গাছপালা যেন আগের মতো সজাগ হয়ে উঠেছে। গাছের পাতাগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে তার পাশ দিয়ে। সেখানে থাকা গাছগুলো তাকে একটা রাস্তা দেখায়। সেই রাস্তা দিয়ে গিয়ে লুসি আসলানকে দেখতে পায়। লুসি আসলানের সঙ্গে কথা বলতেই যাবে, এমন সময় লুসির ঘুম ভেঙে যায়। সে আবারও আশপাশটা ঘুরতে যেতে চায়, কিন্তু একা নয়, সে সুজানকে ডাকে। সুজান ঘুম থেকে উঠতে চায় না। সে বলে তোমার যা খুশি তুমি করো। লুসি একাই পথ চলতে শুরু করে। লুসি কিছুটা যেতেই এক ধরনের জিপকে দেখতে পায়।
সে সেটাকে আসলান ভেবে ডাকতেই যাবে, এমন সময় পিটার পেছন থেকে তার মুখ বন্ধ করে দেয়। পিটার তলোয়ার বার করে এবং সেই জন্তুটার উপরে হামলা করতেই যাবে, এমন সময় ক্যাসপিয়ান সেখানে চলে আসে এবং পিটারকে বাধা দেয়। পিটারের সঙ্গে ক্যাসপিয়ানের কিছুটা তলোয়ারবাজি হয়। তারা দুজন একে অপরকে মেরে ফেলতেই যাবে, এমন সময় লুসি তাদেরকে থামিয়ে দেয়। পিটার দেখে সেখানে নার্নিয়ার লোক এসে উপস্থিত। পিটার বুঝতে পারে এর নাম হলো প্রিন্স ক্যাসপিয়ান। ক্যাসপিয়ানও বুঝতে পারে যে এরাই হলো নার্নিয়ার রাজা রানী। ইতিমধ্যে কিছু নার্নিয়াবাসী মিরাজের তাঁবু থেকে হাতিয়ার আর ঢাল চুরি করে নিয়ে আসে, আর সেখানে লিখে আসে, জঙ্গল থেকে দূরে থাকলেই তোমাদের মঙ্গল। তারা পথ চলতে থাকে। এমন সময় একটা ফর্ন এসে তাদেরকে জানায় মিরাজের সেনারা জঙ্গলের অনেক ভেতরে প্রবেশ করে ফেলেছে। তারা একটা প্ল্যান করে। পিটার বলে, মিরাজের সকল সেনা এখানে চলে এসেছে, তো আমাদের জঙ্গলের পেছন দিক দিয়ে গিয়ে মহলের মধ্যে হামলা করে দেওয়া উচিত। ক্যাসপিয়ান বলে, কিন্তু আমাদের এতটা তাড়াতাড়ি হামলা করা উচিত নয়। পিটার বলে, এটাই হামলা করার সঠিক সময়। লুসি বলে, আমাদের আসলানের জন্য অপেক্ষা করা উচিত। পিটার বলে, না, অনেক অপেক্ষা করে ফেলেছি, আর নয়। তারা মিরাজের রাজপ্রাসাদে আক্রমণ করবে আজকে রাতেই। রাজপ্রাসাদের গেট বন্ধ থাকে, কিন্তু নার্নিয়া সেনাদের ভিতরে প্রবেশ করানোর জন্য গেট খুলে দেওয়াটা জরুরি। এডমন্ড বড় পাখিদের সাহায্যে মহলের সবথেকে উঁচু স্থানে পৌঁছায় আর সেখান থেকে সৈন্যদের মেরে ফেলে। সেখান থেকে টর্চ লাইটের সাহায্যে সিগন্যাল দেয়। একে একে পিটার, সুজান এবং ক্যাসপিয়ান সেখানে আসে। তারা রাজপ্রাসাদের মেন গেট খুলে দেয়। প্ল্যান অনুযায়ী ক্যাসপিয়ানের মেন গেটের কাছে পাহারা দেওয়ার কথা ছিল, কিন্তু সে যায় টিচারকে মুক্ত করতে, মিরাজ যাকে জেলে বন্দি করে রেখেছিল। টিচার তাকে জানায় যে মিরাজ অর্থাৎ ক্যাসপিয়ানের কাকা ক্যাসপিয়ানের বাবাকে মেরে ফেলেছে। এটা শুনে ক্যাসপিয়ান ভীষণ রেগে যায় এবং তাদের প্ল্যান ভেঙে যায়। ক্যাসপিয়ান রাগের বশে রাজা মিরাজের ঘরে যায় তাকে হত্যা করতে। সেখানে মিরাজ এবং তার স্ত্রী ঘুমিয়েছিল। ক্যাসপিয়ান গিয়ে তার কাকা মিরাজের গলায় তলোয়ার ঠেকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বাবাকে মেরেছো? আমি তোর বাবাকে মেরেছি। সেখানে পিটার এবং সুজানও চলে আসে। হঠাৎ মিরাজের স্ত্রী ক্যাসপিয়ানের উপর তীর চালায়। ক্যাসপিয়ান লক্ষ্যভ্রষ্ট হয়। এই ফাঁকে মিরাজ সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে এডমন্ডের সিগন্যালে গেট খুলে যাওয়ার একটু পরে দূরে দাঁড়িয়ে থাকা নার্নিয়ার সৈন্যরা ভেতরে প্রবেশ করে এবং টারমানিন্সের সেনাদের উপরে আক্রমণ শুরু করে দেয়। মিরাজ গিয়ে অ্যালার্ম বাজিয়ে দেয়, ফলে প্রাসাদে থাকা তীর বাহিনী সেনারা তাদের পজিশন নিয়ে নেয়। ইতিমধ্যে দুই সিংওয়ালা একটা ফন মিরাজকে মারতে গেলে তার বিশ্বস্ত সেনারা তার উপরে তীর চালিয়ে ওপর থেকে নিচে ফেলে দেয়। যে ফনটা গেটটাকে নিজের কাঁধের উপরে তুলে রেখেছিল সেই ফনটাকেও মেরে ফেলা হয়। ফলে গেটটা নিচে পড়ে যায় এবং নার্নিয়ার কিছু সেনা সেখানে চাপা পড়ে যায়। তাদেরকে তীর চালিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হয়। পরদিন সকাল, সবাই নিজেদের স্থানে ফিরে আসে। লুসি জিজ্ঞাসা করে পিটারকে, পিটার কি হলো ওখানে? পিটার রেগে গিয়ে বলে, ক্যাসপিয়ানকে জিজ্ঞাসা করো, ওর জন্য সমস্ত প্ল্যান ভেঙে গেছে। ক্যাসপিয়ান বলে, ও তুমি আমায় দোষ দিচ্ছ? নার্নিয়াবাসীদের ছেড়ে কে চলে গিয়েছিল পিটার? এইসব বলতে বলতে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে যায়। ইতিমধ্যে সেখানে ট্রামকিনকে কাঁধে করে নিয়ে আসা হয়। ট্রামকিনের তীর লেগেছিল আর সে প্রায় অর্ধমৃত অবস্থায় ছিল। লুসি তার ম্যাজিক্যাল ড্রিঙ্ক খাইয়ে ট্রামকিনকে বাঁচিয়ে তোলে। অন্যদিকে এই হামলার পর টারমানিন্সে থাকা বাকি সকল রাজারা মিলে মিরাজকে মহারাজা ঘোষণা করে এবং নার্নিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্যাসপিয়ান গুহার ভেতরে চলে আসে। তার পেছনে পেছনে নিকোবরিও আসে। নিকোবরি বলে, এখন তোমার শত্রু ও আমার শত্রু একই, টারমানিন্স আমাদের সঙ্গে ভালো কিছু করেনি, তোমাকে এর প্রতিশোধ নিতে হবে। এসব কথা বলতে বলতে ওদের সামনে দুটো পিশাচ চলে আসে এবং বলে, আমরা মিরাজের সাথে লড়তে তোমাকে সাহায্য করব। ক্যাসপিয়ান যখন ওদের কথা শুনছিল তখন ওখানে থাকা একটা পিশাচ নিজের নখ দিয়ে চারপাশে গোল রঙের একটা গণ্ডি কেটে দেয় এবং ওখানে থাকা অন্য একটা পিশাচের সাদা রঙের একটা জাদুর শক্তির লাঠি সে ওই সিংহটা মানে আসলানের সামনে বসিয়ে দেয়। আর তারপর একটা বরফের পর্দা হয়ে ওঠে সামনে এবং এই সময় এই মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দেখা যায়। হোয়াইট উইচ এখনো মারাই যায়নি, সে এখনো ওই জাদুর শক্তির মধ্যে বদ্ধ ছিল। আসলান তাকে বন্দি বানিয়ে রেখেছিল। পিশাচদের মধ্যে একজন ক্যাসপিয়ানের হাত ধরে আর ওর হাত কেটে দেয় এবং সেই হাত কাটার ফলে ওখান থেকে রক্তের ফোঁটা পড়তে থাকে আর সেই ক্যাসপিয়ানকে পুরোপুরি পাল্টে দেয়। হোয়াইট উইচ তার কাছে রক্ত চাইতে থাকে আর ক্যাসপিয়ান তার হাতটা সামনের দিকে এগিয়ে দিতে থাকে। ক্যাসপিয়ান সম্পূর্ণ সেই পিশাচটার বশে চলে গেছিল। এমন সময় পিটার, এডমন্ড, লুসি আর ট্রামকিন সেখানে পৌঁছে যায়। সবাই ওই পিশাচগুলোর সঙ্গে লড়াই করতে শুরু করে আর ট্রামকিন নিকাবরির সাথে লড়াই করতে শুরু করে। পিটার যখন ক্যাসপিয়ানকে সরিয়ে দিয়ে হোয়াইট উইচের সামনে গোল নকশার জায়গায় আসে, একই রকম জাদু পিটারের ওপরেও হতে শুরু করে, অর্থাৎ পিটারও পিশাচদের বশে চলে যায় এবং পিটার সব কিছু ভুলে হোয়াইট উইচের দিকে এগোতে থাকে। আর তখনই এডমন্ড পেছন থেকে বরফের দেওয়াল ভেঙে দেয়, ফলে ওই জাদু বন্ধ হয়ে যায়। এই সময় পিটার লুসিকে বলে, আসলানকে তুমিই কেন শুধু দেখলে, আমরা কেন দেখতে পেলাম না? লুসি বলে, তুমি ওকে দেখতে চাওনি তাই দেখতে পাওনি। পরদিন সকালে দেখা যায় মিরাজ তার বিশাল সেনা নিয়ে স্টোন টেবিলের দিকে এগোতে থাকে।
এখানে বলে দিই স্টোন টেবিল, আগের পার্টে বলেছিলাম স্টোন টেবিল হলো সেই জায়গা যেখানে হোয়াইট উইচ বিভিন্ন ক্রিয়েচারদের, বিভিন্ন জীবেদের বা তার শত্রুদেরকে বরফ বানিয়ে রেখে দিত, জিন্দা মূর্তি। এবং বর্তমানে সেই স্টোন টেবিলটার ওপরেই একটা প্যালেস বা রাজপ্রাসাদ বানানো হয়েছে। সবাই মিলে প্ল্যান করে কি করা উচিত এখন, এত সেনাবাহিনী, এদের সঙ্গে লড়াই করা সম্ভব নয়। ওরা একটা প্ল্যান করে এবং প্ল্যান অনুযায়ী এডমন্ডের হাতে একটা চিঠি দিয়ে পাঠানো হয়। রাজা মিরাজ যেন রাজা পিটারের সঙ্গেই যুদ্ধ করে, কেননা তারা চায় না যে বিশাল যুদ্ধে সাধারণ সৈনিক মারা যায়। সুতরাং শুধু রাজায় রাজায় যুদ্ধ হবে। ওখানে বসে থাকা অন্য রাজাদের মিরাজকে পছন্দ ছিল না, তাই তারাও মিরাজকে বলে, তুমি ওই বাচ্চার কথাটাতে ভয় পাচ্ছ। অর্থাৎ তারা উস্কাতে থাকে যে পিটারের সঙ্গে যেন মিরাজ যুদ্ধ করতে যায়, কারণ তারাও মিরাজকে পছন্দ করত না। এবং বাকি রাজাদের উস্কানিতে বাধ্য হয়ে মিরাজ পিটারের সঙ্গে লড়াই করতে রাজি হয়। এবার 2 নম্বরই মানুষ, তো বুদ্ধিও 2 নম্বরই। মিরাজ কি করলো, মিরাজ বাকি রাজাদেরকে বলল, আমার যদি কোনো বিপদ দেখো, মানে পিটার যদি আমাকে প্রায় হারিয়ে দিয়েছে এরকম দেখতে পাও, তাহলে পিটারকে তোমরা মেরে ফেলো। এই সময় পিটার এবং মিরাজের মধ্যে লড়াই হয়, প্রচণ্ড লড়াই। অন্যদিকে লুসি আর সুজান আসলানকে ডাকতে যাচ্ছিল। মিরাজের কিছু সৈনিক তাদের পিছু করতে থাকে। ঠিক তখন সুজান লুসিকে একাই পাঠিয়ে দিয়ে তীর দিয়ে মিরাজের সৈন্যদের মারতে থাকে। একজন সৈন্য সুজানের সামনে চলে আসে এবং সুজানকে মারতে যাবে। এই সময় ক্যাসপিয়ান এসে সুজানকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মিরাজ এবং পিটারের মধ্যে যুদ্ধ চলছেই। তারা দুজন একসময় অনেক ক্লান্ত হয়ে যায় এবং বিশ্রাম নেয়। আসলে পিটারের উদ্দেশ্য হলো আসলান যতক্ষণ না খবর না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিরাজকে যুদ্ধে ব্যস্ত রাখা। সুতরাং যুদ্ধটা শেষ করা যাবে না, কারণ যতক্ষণ যুদ্ধ চলতে থাকবে ওদিকে আসলানের কাছে খবর পৌঁছে যাবে এবং আসলান সাহায্যের জন্য এখানে চলে আসবে। কিন্তু লড়াই পুরোদমে চলতে শুরু করে। পিটার একসময় হারতে শুরু করে। কিছু সময় পর পিটার মিরাজকে তার হাতিয়ারের সামনে কাবু করে ফেলে। পিটার চাইলে মিরাজকে মেরেও ফেলতে পারে, কিন্তু সে বলে, তোমার মৃত্যুতে আমার কোনো অধিকার নেই। কিন্তু সে মারে না। পিটার তার হাতিয়ার ক্যাসপিয়ানের হাতে তুলে দেয়, কিন্তু ক্যাসপিয়ান তার কাকাকে না মেরে জীবন দান করে আর বলে, আমি তোমার মতো রাজা হতে চাই না, তবে হ্যাঁ, আমি নার্নিয়াবাসীদের তাদের অধিকার ফিরিয়ে দেবই। কিন্তু টারমানিন্সের অন্য একটা রাজার মধ্যে শয়তানি চিন্তাভাবনা চলছিল। সে মহারাজা মিরাজকে ওঠাতে এসে সুজানের তীর মিরাজের শরীরে ঢুকিয়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে বলে, আমাদের সাথে ওরা ধোঁকা করেছে। যেখানে দুজনের মধ্যে লড়াই হওয়ার কথা ছিল সেখানে সুজান কেন তীর দিয়ে রাজাকে মেরেছে। এই বলে সে সকল সৈন্যবাহিনীদের যুদ্ধের জন্য আহ্বান জানায়। পিটার বাকি সৈন্যদের নিয়ে টারমানিন্সের সৈন্যদের মোকাবেলা করছিল। অনেক চেষ্টা করছিল তাদেরকে আটকানোর, কিন্তু মিরাজের সেনা ধীরে ধীরে এগোতেই থাকে। তারা স্টোন টেবিলে যাওয়ার প্রধান দরজা বন্ধ করে দেয়, যাতে নার্নিয়ার সেনারা ফিরে যেতে না পারে। অন্যদিকে লুসি আসলানের সঙ্গে দেখা করে এবং জিজ্ঞাসা করে, আপনি আমাদের বাঁচাতে কেন আসেননি? আসলান গম্ভীর গলায় বলে, সময়ের ধারা সবসময় একইভাবে চলে না রে বাচ্চা, সময়ের ধারা বদলায়। লুসির কাছে সমস্ত ঘটনা শোনার পর আসলান ভীষণ জোরে গর্জন করে, আর তখনই নার্নিয়ায় ঘুমিয়ে থাকা গাছগুলো জেগে ওঠে। আর যেখানে যুদ্ধ চলছিল, গাছগুলো হাঁটতে হাঁটতে এগিয়ে আসে মিরাজের সৈন্যকে মারার জন্য। মিরাজের সকল সেনা পালাতে থাকে। পালাতে পালাতে নদীর ব্রিজের সামনে পৌঁছে যায়, কিন্তু ব্রিজের বিপরীতে আরও বেশি ভয় অপেক্ষা করছিল। যখনই তারা ব্রিজে ওঠে তারা লুসিকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে আসলান সামনে এসে দাঁড়ায়। আসলান জোরে গর্জন করে ওঠে এবং জল থেকে বড় একটা জল দানব দাঁড়িয়ে পড়ে, আর সেই ব্রিজ সমেত ওই শয়তান রাজাটাকে সে ওপরে তুলে নেয় আর ওপর থেকে নিচে ফেলে দেয়। রাজা আত্মসমর্পণ করে যুদ্ধ সমাপ্ত হয়। একে একে টারমানিন্সের সকল সেনারা হাতিয়ার ছেড়ে আত্মসমর্পণ করে। এরপর আসলান তখন সবার সঙ্গে পরিচয় করে, এমনকি সেই ছোট্ট ইঁদুরটার সাথেও দেখা করে, কারণ ছোট্ট ইঁদুরটা আসলানের একজন বিশ্বাসযোগ্য সেনা ছিল। তারপর সবাই টারমানিন্সের শহরে পৌঁছে যায়, যেখানে আসলান, পিটার, সুজান, এডমন্ড, লুসি এবং তার সাথে বাকি টারমানিন্সরা এক জায়গায় একত্রিত হয়। আসলান বলে, এখানে যত টারমানিন্স আছে তারা চাইলে তোমরা এখানেই থাকতে পারো, আর যদি কেউ চলে যেতে চাও তারা চলেও যেতে পারো। ভিড়ের মধ্যে থেকে একজন বলে, আমরা শুরু থেকে এখানে আছি, আমরা কেন যাব? আসলান বলে, তোমাদের পূর্বপুরুষ তো ডাকাত ছিল, সমুদ্রের ডাকাত। তারা একটা দ্বীপের মধ্যে একটা গুহা দেখে, আর সেই গুহা দিয়ে তারা নার্নিয়াতে এসে পৌঁছেছিল। নার্নিয়ায় আসার পর তারা নার্নিয়াতে বসবাস করা শুরু করে। তারা যে গুহা দিয়ে নার্নিয়া এসেছিল, আমাদের রাজা রানীরাও সেই গুহা দিয়েই নার্নিয়াতে আবার প্রবেশ করেছে এই মুভিতে। তো আসলান বলে, তোমরা যদি চাও তোমরা সেখানে ফিরে যেতে পারো যেখান থেকে তোমরা এসেছিলে। আর তখনই আসলান গাছের মধ্যে দিয়ে একটা রাস্তা বানিয়ে দেয়, যেটা দিয়ে তারা নিজেদের ঘরে ফিরে যেতে পারে। কিছু লোক ফিরে যেতে রাজি হয়, তারা ফিরেও যায়। গাছের মধ্যে দিয়ে কিছু দূর যাওয়ার পরেই অদৃশ্য হয়ে যায়।
পিটার বলে এবার আমাদেরকেও ফিরে যেতে হবে, আমাদের এখানকার কাজ তো শেষ। লুসি ফিরে যেতে চাইছিল না, আর সুজান প্রিন্স ক্যাসপিয়ানকে ভালোবেসে ফেলেছিল। বোঝো ব্যাপার, একেবারে টুরু লাভ। আর প্রিন্স ক্যাসপিয়ানও তাকে ভালোবেসেছিল, কিন্তু সেখানে থাকা সুজানের পক্ষে সম্ভব ছিল না। সে ক্যাসপিয়ানের সঙ্গে ঠোঁটের ব্যায়াম করে। হ্যাঁ এটাই। লুসি বলে আমি এখনো ছোট, আমি এসব কিছু বুঝিই না। অ্যাডওয়ার্ড বলে আমি বড়, কিন্তু তবুও আমি এসব কিছু বুঝি না। আসলে সবাই সবই বোঝে, কেউ বলতে চায় না। তো এরপর তারা চারজন আবার ফিরে আসে নিজেদের পৃথিবীতে, সেই একই জায়গায়, সেই একই স্টেশনে, সেই একই স্কুল ইউনিফর্মে। তাদের সামনে একটা ট্রেন এসে দাঁড়ায় আর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এটা ছিল নার্নিয়া মুভির পার্ট 2। এই মুভির আরেকটা পার্টও আছে, পার্ট 3। এই মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা পার্ট 3 চাও কিনা কমেন্টের মধ্যে লিখে দিও। আর ভিডিওতে শুধুমাত্র একটা লাইক করে দিও। তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও তো চলে এসো না, আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।